নকুলের মুখ থেকে মৌলি যখন সত্যটা জানতে পারে যে রায়বাড়ির উত্তরাধিকারী হলো বাণী, তখন নকুলকে মেরে ফেলতে যায় মৌলি। তখনই বাণী এসে নকুলকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নকুল ইচ্ছে করেই বাণীদের বাড়িতে নকুলের ব্যাগটা রেখে যেতে চায়, কারণ যাতে বিদ্যুতের মা বাইরে আসলেই নকুল তাকে ধরে সত্যটা জানতে পারে। এর জন্যই নকুল ব্যাগটা ওখানে রেখে চলে যায়। এরপরে বিদ্যুতের মা বাণীকে বলে যে বাণী, আর চোখে জল ফেলিস না, তোর বাবার ছবিটা দেখ কত সুন্দর করে আমি টানিয়ে নিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। তারপরেই দেখা যায় যে বাণীর হাতে ছবিটা দিয়ে দেয়। তখনই নকুল বাইরে যাওয়ার পরেই বাণী বুঝতে পারে যে নকুলের ব্যাগটা ওখানে রেখে গেছে। তখন বাণী বলে, মামনি, নকুল কাকা তো ব্যাগটা রেখে গেছে, আমি দিয়ে আসছি। অনিরুদ্ধ বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি যাচ্ছি। তখনই বিদ্যুতের মা বলে, তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যাচ্ছি, আমি ব্যাগটা দিয়ে আসছি। এরপরেই দেখা যায় যে বিদ্যুতের মা ব্যাগটা নিয়ে বাইরে এসে নকুলকে ডাকে যে নকুল বাবু, আপনি ব্যাগটা রেখে গিয়েছিলেন, ব্যাগটা নিয়ে যান। তখনই নকুলের ব্যাগে বিদ্যুতের মা ছবি দেখতে পায় যে বাণীর বাবার ছবিটা নকুলের ব্যাগে। তখনই বিদ্যুতের মা বলে, নকুল বাবু, আপনার ফোনে আপনার ব্যাগে দাদার ছবি কেন? তখনই নকুল বলে ওঠে, হ্যাঁ আমি রেখেছি, আসলে ওনাকে আমার খুব প্রয়োজন, আপনি আমাকে একটা সত্য কথা বলবেন? তখনই বিদ্যুতের মা বলে, কি হয়েছে নকুল বাবু, কি জিজ্ঞাসা করছেন আমার কাছে? তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, আপনি বুঝতে পারছেন না, আমি জানি আপনি সবকিছু জানেন। আচ্ছা, এই যে আপনার দাদা যে অনেক বছর আগে একটা মেয়েকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল, সেই মেয়েটা কোথায় আছে? তখনই বিদ্যুতের মা বলে, আপনি কি সব যাতা বলছেন, আপনি এসব কথা বলবেন না। তখনই নকুল বলে, আমার কাছে মিথ্যা কথা বলবেন না, আমি জানি যে আপনার দাদাই সে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেছিল। সে হয়তো নিয়ে গেছিল বলেই বাচ্চাটা আজকে বেঁচে আছে, কিন্তু বাচ্চাটা কোথায়? আমি যেটা সন্দেহ করছি সেটা নয় তো? ওই বাণী হলো সেই মেয়েটা না তো? তখনই দেখা যায় যে বিদ্যুতের মা খুব ঘাবড়ে যায় আর বলে যে, আপনি এসব কি বলছেন? আপনি দেখুন, এসব কথা বলবেন না, এটা যদি বাণী শুনতে পায় তাহলে বাণী অনেক কষ্ট পাবে, আমি চাই না বাণী কোনো কারণে কষ্ট পাক, আপনি এরকম কথা বলবেন না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে, দেখুন, আমি জানি যে আপনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন, আমার কাছে কিছু লুকাবেন না, আমার কাছে অন্তত সত্য কথা বলে দিন। এরপরে দেখা যায় বাণী উপর থেকে দেখতে পায় যে নকুল আর বাণীর মামনি একসঙ্গে কথা বলছে। তখনই দেখা যায় যে বাণী খুব চিন্তায় পড়ে যায় যে নকুল কাকার সঙ্গে মামনি কি এত কথা বলছে। উনি বাণীর মামনি ভিতরে আসে। তখনই বাণী মামনিকে জিজ্ঞাসা করে যে, মামনি, তুমি নকুল কাকার সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলছিলে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। নকুল কাকা তোমাকে কি জিজ্ঞাসা করছিল? বাবাকে নকুল কাকা আগে থেকে কি করে চিনে? তুমি আমাকে সবকিছু বলবে আজকে। তখনই মামনি বলে ওঠে, দেখ বাণী, আমি এসব কিছুই জানি না। হ্যাঁ, দাদাকে হয়তো চিনতে পারে, একসঙ্গে তো অনেকেরই দেখা হতে পারে, এই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। তুই আমাকে এইসব বিষয় নিয়ে কোনো কথা জিজ্ঞাসা করিস না বাণী। সাথে এসে বলে, কি নিয়ে কথা হচ্ছে এখানে? বাণী, কি হয়েছে? আর এই যে দিদি, কি হয়েছে, কি নিয়ে কথা বলছেন? তখনই অনিরুদ্ধ বলে, ওদের হয়তো কোনো জরুরি কথা আছে, সেটা নিয়ে বলছে। তখনই বাণী বলে, না না, আমার কোনো জরুরি কথা নেই, আসলে এমনি একটু দরকার ছিল তো তাই। তখনই দেখা যায় সাথী বলে ওঠে, আমার কাছ থেকে কিছু লুকিও না। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, না মাসিমণি, আপনার কাছ থেকে আমরা কিছুই লুকাচ্ছি না, লুকাবোই বা কেন? আপনার কাছ থেকে লুকানোর কোনো প্রশ্নই আসে না। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে যে, আচ্ছা, নকুল এসেছিল বলে কি এত কথা হচ্ছে? আসলে নকুল বাবু এখানে কেন এসেছিল? তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে, আসলে অন্তরাদের কথা বললো আমার কাছে একটু, অন্তরা আর আর্যর বিয়ের ব্যাপারটা কথা বলছিল সে। আসলে ও আর অন্তরের মতো বৌমা পেয়ে উনি খুব ধন্য মনে করছে। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, আমারও কিছু মাথাতে আসছে না, যা হবার হয়ে গেছে, তারপরে এত কথা কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা মামুন, নকুল কাকার কথাটা আমার কাছে কেমন যেন মনে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। নকুল কাকা আর তোমার মধ্যে বাবার সঙ্গে নিয়ে কি কথা হলো? বাবাকে বা নকুল কাকা কি করেছিল? তখনই দেখা যায় সাথী বলে ওঠে, হয়তো যে কোনো বিষয়ে পরিচয় ছিল, যেমন তোমার আর অনিরুদ্ধেরও তো আগে থেকেই পরিচয় হয়ে গেছিল, সেরকমই হয়তো। তখনই এই বিদ্যুতের মা বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এরকমটাই হয়েছিল। আসলে আমি জানি না, দাদার সঙ্গে ওনার অনেক আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু উনি দাদা যে মারা গেছে সেটা উনি জানে না, তাই দাদার খোঁজ করছিল। অনেকদিন যাবত দাদার সঙ্গে যোগাযোগ হয়নি তো, এই জন্য আর কি দাদার সঙ্গে খোঁজ করছিল। তখনই দেখা যায় যে
অনিরুদ্ধ বলে ওঠে, একদম ঠিক বলেছে মা। আমার আর বাণীর তো যোগাযোগ ছিল অন্য বিষয়টা নিয়ে। তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, হ্যাঁ শুনেছিলাম, ওই যে রিসেপশনের অনুষ্ঠানে নয়নতারা মাসিমণি বলেছিল। তখনই অনিরুদ্ধ বলে, আসলে মা আমার কি হয়েছিল বলতো, ওই যে অনেকদিন আগে শুনেছিলে না যে অ্যাক্সিডেন্টের জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, সেই অ্যাক্সিডেন্টটা নিয়েই, সেই অ্যাক্সিডেন্টে হয়েছিল বাণীর বাবার সঙ্গে। এরপরে বাণীকে আমি অনেক সময় সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু বাণী আমাকে দোষী ভেবে দূরে সে ঠেলে দিত, কিন্তু বাণী এখন সব সত্যটা জানে। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি অফিসে গিয়ে সে তার শয়তানি বুদ্ধি চালু করে দেয়। তখনই অনিরুদ্ধ আর তানিয়ার একটা ছবি নিয়ে এসে মাঝখান থেকে কেটে দেয় আর বলে, অনিরুদ্ধ শুধু আমার, অনিরুদ্ধকে আর কেউ পাবে না। তখনই অনিরুদ্ধ চলে আসে আর ছবিগুলো লুকিয়ে ফেলে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ ফাইল দিয়ে যাওয়ার সময় তখনই মৌলি অনিরুদ্ধের হাতটা চেপে ধরে বলে, অনিরুদ্ধ তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। তুমি কি বুঝতে পারো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি? তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না? তুমি ছাড়া আমার জীবনে কিছু নেই। তুমি তুমি বাণীকে কি দেখে ভালোবাসলে বলো, যা আমার মধ্যে নেই? বাণীর মধ্যে কি এমন আছে? ওই যে গ্রামের অশিক্ষিত মূর্খ একটা মেয়ে, কোনো চেঞ্জ নাই, তুমি তাকে ভালোবাসতে পারলে, আর আমার মতো মেয়েকে ভালোবাসতে পারলে না। তুমি তো জানো যে আমি যদি ইচ্ছা করি তাহলে এই শহরের প্রত্যেকটা ছেলে আমাকে বিয়ে করার জন্য চলে আসবে, আর তুমি তুমি আমাকে রিজেক্ট করে দিলে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, একটা কথা মাথায় রেখো মৌলি, তো বাণীর মধ্যে যা আছে তার মধ্যে তা তোমার মধ্যে নেই, কারণ বাণীর মধ্যে সততা, ভদ্রতা, সভ্য সবকিছু আছে, তার একটা অংশ তোমার মধ্যে নাই। তখনই দেখা যায় মৌলি বলে, অনিরুদ্ধ আমি তোমার জন্য নিজেকে শেষ করে দিতে পারি, তুমি একবার আমার হয়ে যাও, দেখো আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তোমার জন্য আমি এই সিউয়ের পথটাও ছেড়ে দিতে পারি, এখানে তোমাকে বসাতে পারি, তুমি শুধু আমার হয়ে যাও। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, একটা কথা মাথায় রেখো মৌলি, একমাত্র তোমার জন্য আমি অনেকদিন আগে মরতে বসেছিলাম, সেখান থেকে বেঁচে এসেছি, আর তুমি আজকে এই কথা বলছো। তখনই দেখা যায় যে মৌলি বলে, দেখো অনিরুদ্ধ সেটা একটা অ্যাক্সিডেন্ট, তখন আমি বুঝতাম না, অনেক ছোট ছিলাম, তাই ওই দোষটা তুমি আমাকে আর দিও না। তখনই অনিরুদ্ধ বলে, আমি তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না মৌলি, তুমি এই বিষয়টা নিয়ে আর কখনো আমাকে কথা বলবে না। এরপরে অনিরুদ্ধ ওখান থেকে চলে গেলে মৌলি সবকিছু ভেঙে ফেলে আর বলে, অনিরুদ্ধ তুমি শুধু আমার হবে, আমি ওই বাণীকে মেরে ফেলবো কালকে। আর যদি ওই নকুল নকুল যদি ওখানে আমার সঙ্গে দেখা না হতো, তাহলে আজকে বাণীর আমি শেষ দিন করে দিতাম, বাণীকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতাম, বাড়ির অস্তিত্বই আমি এই পৃথিবীতে রাখতাম না। এজন্য আমাকে যা যা করা দরকার সবকিছু আমাকে করতে হবে। এরপরই দেখা যায় যে মৌলি মনে মনে বলতে থাকে যে আমাকে এখনই ওই গুন্ডাটাকে ফোন করে বলতে হবে। এরপর ফোনটা বের করে সেই গুন্ডাটাকে ফোন করে বলে যে মিটিং করতে হবে, তাড়াতাড়ি মিটিং এর জায়গা ফিক্সড করে আমাকে জানিয়ে দাও, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে খুব জরুরি ভাবে দেখা করে তোমার সঙ্গে কথা আছে। তখনই গুন্ডাটা ওপার থেকে বলে, চিন্তা করবেন না ম্যাম, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি তাড়াতাড়ি। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ বাড়িতে এসে সবকিছু ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তখনই অনিরুদ্ধ সেই কথাগুলো মনে করতে থাকে, একমাত্র মৌলির জন্যই সেদিন আমি মরতে বসেছিলাম, আমাকে জলে ফেলে দিয়েছিল, আর জল থেকে যদি ওই মেয়েটা আমাকে তুলে না নিয়ে আসতো তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতাম না। কিন্তু ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটার সেই চিহ্নটুকু আমার কাছে আছে, তাছাড়া ওই মেয়েটার আর কিচ্ছু নেই। ওই মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো? ও আমার জীবনে সবকিছু দান করেছিল, ওকে আমি একটা ধন্যবাদও বলতে পারিনি, ওর সঙ্গে কি আমার আর কখনো দেখা হবে না? তখনই বাণী চলে আসে আর হাতের থেকে রকেটটি পড়ে যায় নিচে অনিরুদ্ধর। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, কি হয়েছে, কি বললো মিস্টার চ্যাটার্জি, ভয় পেলেন কেন? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বাণী আসলে কি হয়েছে বলো তো, এই যে রকেটটা দেখছো, এই রকেটটা অনেক বছর আগে আমি পেয়েছিলাম, একটা মেয়ে আমাকে বাঁচিয়েছিল, আসলে সেখান থেকে আমি ওর এই স্মৃতিটুকু রেখে দিয়েছি, ওর সঙ্গে যদি আমার কখনো দেখা হয় এটা আমি ওকে দিয়ে দেবো, ওর জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছিলাম। এরপরে তানিয়া এসে যখন ওর মাকে ধরতে যায় আর তখনই বাণী অনিরুদ্ধের গায়ের উপরে পড়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, কি হয়েছে বাণী, একটু নিজেকে সামলাও। তখনই বাণী বলে যে আমাকে ক্ষমা করে দেন মিস্টার চ্যাটার্জি, আসলে বুঝতে পারিনি, মামা এভাবে এসে দৌড়ে জড়িয়ে ধরলো তো, তাই আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। তখনই তানিয়া বলে ওঠে, মা বাবা, এ দেখো আমি স্কুলে ফার্স্ট পুরস্কার পেয়েছি, আমি পেন্টিং করেছি তাই আমি পুরস্কার পেয়েছি, দেখো কেমন হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে, অনেক সুন্দর হয়েছে, আসলে খুব ভালো হয়েছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথীকে চা দিতে চায় বিদ্যুতের মা। তখনই সাথী বিদ্যুতের মাকে তানিয়া সব
অসুখের কথা বলে দেয়। তখনই বিদ্যুতের মা খুব চিন্তায় পড়ে যায় আর বলে যে কি বলছেন দিদি, আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মেয়েটার এত বড় অসুখ, আমরা কেউ কিচ্ছু জানি, আবার বানিও তো কিছু জানে না দেখছি। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে এটাই তো বড় বিষয়। তখন সাথী বলে এখন বাণীকে কিছু বলা যাবে না, বাণী যদি জানতে পারে তাহলে মেয়েটা একদম ভেঙে যাবে। কিন্তু দিদি একটা কথা কি বলুন তো, আমাদের একটা কাজ করতে হবে জরুরি ভাবে, কারণ অনিরুদ্ধ আর বাণীর সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে হবে। ওদের মধ্যে তো কোনো ভালোবাসার সম্পর্ক নেই, শুধু তানিয়ার জন্য ওরা এক হয়েছে, কিন্তু আমাদেরকে ওদেরকে এক করে দিতে হবে। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে যে দিদি আপনি যেমনটা বলবেন তেমনটাই আমি করব। আমি বাণীর সুখের জন্য আমি সবকিছু করতে পারি। বাণী আর অনিরুদ্ধ বাবুকে এক করতে আপনি যা যা বলবেন আমি সবকিছু করব। তখনই সাথী বলে হ্যাঁ, আমি আপনাকে সবকিছু বলে দেব। আমি আর ওদেরকে এভাবে আলাদা হয়ে যেতে দেব না, ওদেরকে যে করে হোক আমি এক করে দেব। ওরা এরকম আলাদা আলাদা থাকবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় মৌলি নয়নতারার কাছে বসে সব কথা বলতে থাকে। তখনই সেখানে নকুল এসে পিনাক্ষীর খোঁজ করলে। তখন নয়নতারা বলে আমার ছেলে এসেছে। কি হয়েছে নকুল, তুই পিনাক্ষীর খোঁজ কেন করছিস বাবা? তখনই সেখানে মৌলির দাদু আসে আর বলে কি হয়েছে, আর নকুল এখানে কেন এসেছে? এই ছেলেটা এই বাড়িতে আসার সাহস কি করে পেল? নয়ন, আমি এই ছেলেটাকে সহ্য করতে পারছি না, চলে যেতে বলো। তখনই নকুল বলে আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকতে আসিনি। তারপরেই দেখা যায় যে নকুল চলে গেলে তখনই নয়ন বলে ওঠে তুমি এটা কি করলে? ছেলেটা বাড়িতে আসতে না আসতে তুমি ছেলেটাকে বের করে দিলে। তখনই দেখা যায় দাদু বলে ওঠে এত কথা ভালো লাগছে না, নিজের ইচ্ছাতে এসেছে, নিজের ইচ্ছাতেই চলে গেছে। আমি তো আর লোক দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিইনি। যাও একটা চা নিয়ে এসো, আমি চা খাবো, এখন আর কথা বলতে ভালো লাগছে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী তার বাবার ছবির কাছে দাঁড়িয়ে এসে আবারও তার বাবার সঙ্গে কথা বলতে থাকে। তখনই সেখানে বিদ্যুতের মা চলে আসে আর দূর থেকে এগুলো দেখে বলতে থাকে যে বাণী এখনো বাবাকে কত শ্রদ্ধা করে, যখন সত্যটা জানবে তখন কি করবে। এরপরেই দেখা যায় যে তখনই বাণী বিদ্যুতের মায়ের দিকে তাকিয়ে বলে কি হয়েছে মামনি, তুমি কিছু বলবে? তখনই বিদ্যুতের মা বলে না না কিছু বলবো না। তখনই দেখা যায় আবারও বাণী জিজ্ঞাসা করে যে মামনি তুমি আমার কাছ থেকে বাবাকে নিয়ে কি যেন লুকাচ্ছ, তুমি বলো না কি লুকাতে চাচ্ছ, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি লুকাচ্ছ বলো আমার কাছে একবার। তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে না বাণী, আমি কিছু মিথ্যে কথা বলছি না, আসলে চুলায় জল গরম করতে দিয়ে এসেছি, আমাকে যেতে হবে। এই বলে তাড়াতাড়ি চলে যায় বিদ্যুতের মা। তখনই বাণী একা একাই বলতে থাকে যে কি লুকাচ্ছে মামনি, আমি কিছুই তো বুঝতে পারছি না। বাবার কথা জিজ্ঞাসা করলেই মামনি এভাবে দূরে দূরে চলে যাচ্ছে কেন? এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি নকুলের সঙ্গে দেখা করতে বাইরে আসে আর সেখানে এসে বলে এই যে নকুল বাবু, আপনি বলুন কেন দেখা করতে এসেছিলেন আমার ড্যাডের সাথে? আমার ড্যাডির সাথে আপনার কিসের সম্পর্ক? তখনই নকুল বলে সেটা আমি পিনাক্ষীকেই বলবো, তোমাকে কেন বলবো? তখনই দেখা যায় যে মৌলিক নকুলকে কলারটা চেপে ধরে বলে যে আমি কিন্তু মেরে ফেলবো, আমাকে সত্য কথা বলো। তখনই নকুল ভয়ে বলে দেয় যে আসলে আমি সম্পত্তির যে আসল মালিক তার খোঁজ দিতে এসেছিলাম পিনাক্ষী। তখনই মৌলি ঘাবড়ে যায়, বলে কি বলছো তুমি এসব? তখনই নকুল বলে হ্যাঁ, আসলে এই রয় বাড়ির সব উত্তরাধিকারী হলো ওই বাণী, আমি বাণীর অধিকার বাণীকে ফিরিয়ে দেবো। তখনই দেখা যায় মৌলি বলে কি বলছো তুমি এসব, বাণী মানেটা কি? তখনই দেখা যায় নকুল বলে হ্যাঁ, অনিরুদ্ধের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল রায়বাড়ির মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছে, আসলে এটা ঠাকুর চেয়েছে বলেই হলো। তখনই মৌলি বলে কিছুতে আমি এই সব কিছু হতে দেবো না, আমি কিছুতে এগুলো মানবো না, আমি শেষ করে ফেলবো, সবকিছু শেষ করে ফেলবো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।